হ্যাঁ গো, আমার দেরি হয়ে যাচ্ছে। কই গেলে গো? এই তো এলুম। আমার জন্য শাড়ি আনতে ভুলো না যেন। ঠাকুর ঠাকুর করে জিনিসপত্রগুলো বিক্রি হলে বাঁচি, তারপর শাড়ি কাপড়ের কথা ভাববো কোন। খাবার দাবার শেষ করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বেরোলো সন্তোষ। এমন সময় পেছন থেকে তার ছেলে ডেকে বলল, বাবা, ও বাবা। সন্তোষ পেছনে ফিরে তাকাতেই তার মা তাকে বলল, যাত্রাপথে অমন পিছন ফিরে তাকাতে নেই বাবা, অমঙ্গল হয়। বাবা বলছি কি, আজ যাওয়ার দরকার নেই। পা বাড়াতেই যখন বাঁধা পড়ল, তাহলে আর যাস না বাবা। কি বলছো কি মা? আমি এসবে বিশ্বাস করি না। আমার ব্যবসার কাজে আজকেই সেখানে পৌঁছতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে। আসি মা, আর তুমি বেশি চিন্তা করো না। যা বাবা যা, সাবধানে থাকিস। সন্তোষ ব্যবসার কাজ সেরে ঘরের লোকের জন্য জিনিসপত্র কিনে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে এতটা পথ কিভাবে যাবে? হাতে তো ছাতাও নেই। স্টেশনে দাঁড়িয়ে এসব কিছুই ভাবছিল সন্তোষ। কিছু করারও নেই। যে কোনো উপায়ে হোক তাকে আজ বাড়ি ফিরতেই হবে। বৃষ্টি একটানা পড়ে চলেছে। কিছুক্ষণ স্টেশনেই দাঁড়িয়ে রইল সন্তোষ। বৃষ্টিটা একটু কমতেই বাড়ির দিকে পথ বাড়ালো সে। গ্রামে যাওয়ার রাস্তাটা সামনে আসলে কিছু একটা ভেবে দাঁড়িয়ে যায় সন্তোষ। মনে মনে বলল, এই রাস্তা দিয়ে গেলে তো অনেকটা সময় লাগবে, পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। অন্য রাস্তা দেখতে হবে। তাছাড়াও এই রাস্তায় বৃষ্টিতে প্রচুর কাদা জমে রয়েছে। তার চেয়ে বরং এই জঙ্গলের রাস্তাটা ধরি। এইসব ভাবতে ভাবতে সে জঙ্গলের রাস্তাটাই ধরল। জঙ্গলের রাস্তাটা জনমানবহীন বললেই চলে। যদিও বা দিনের বেলায় মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে, কিন্তু রাতের বেলায় পুরোটাই ফাঁকা। দ্রুত পা ফেলছে সন্তোষ। বৃষ্টি হওয়ায় জঙ্গলের রাস্তাটাও অনেকটা কাদা হয়ে গিয়েছে। নিঝুম রাত, বৃষ্টির ঝিরিঝিরি শব্দ হচ্ছে। মাঝে মধ্যে রাতচোটা পাখির ডাকও ভেসে আসছে। সন্তোষের একটু একটু ভয় ভয় হতে লাগলো। বেশ কিছুটা পথ আসার পর সন্তোষ জঙ্গলে একটা ঝুপড়ি দেখতে পেল। হঠাৎ করে এমন একটি ঝুপড়ি দেখতে পেয়ে বেশ অবাক হলো সে। কই, এই রাস্তা দিয়ে তো কতবার যাওয়া আসা করেছে সে, আগে তো কখনো দেখেনি এই ঝুপড়ি। কৌতূহলবশত ঝুপড়ির দিকে এগিয়ে গেল সে। হঠাৎ অপরিচিত কেউ একজন ডেকে বলল, সে কি, বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছেন কেন বাবু? ভেতরে আসুন। বৃদ্ধ লোকটি সন্তোষের সামনে হেরিকেন ধরে কথাটি বলল। সে সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে একবার লোকটির দিকে তাকালো, তারপর ঝুপড়ির ভেতরে চলে গেল। বসুন বাবু, ভেতরে বসুন। আবার হাতের কাপ চা খেয়ে যান, শরীরটা গরম হবে। চা ভালো না লাগলে পয়সা ফেরত। লোকটি মাটির কাপে চা আর দুটো বিস্কুট এনে সন্তোষকে দিল। বলল, এত রাত করলেন কেন বাবু? ব্যবসার কাজে গিয়েছিলাম। তাছাড়া আমার বাবা খুবই অসুস্থ। তার ঔষধ শহরে যাওয়া ছাড়া পাওয়া যায় না, তাই ঔষধ আনতে গিয়ে অনেকটা রাত হয়ে গেল। সঙ্গে তো ছাতাও নেই দেখছি, তাই দুর্যোগের রাতে বাড়ি ফিরবেন কেমন করে? বৃষ্টি তো কমে এসেছে, আমি ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা বেশ, এখন চাটা খেয়ে নি। সন্তোষ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাহ, আপনি তো বেশ ভালো চা বানান। কিন্তু এই জঙ্গলে আপনি দোকান বসালেন কবে? এ পথে এই দোকান তো আর দেখিনি, আর এই পথে তো কেউ আসে না। এতে আপনার চলে কিভাবে? কেন, এই যে আপনি এলেন, এভাবেই আবার চলে যায়। আমাকে এবার বাড়ি ফিরতে হবে। আপনার চায়ের দাম কত হলো বলুন তো? 1 টাকা 8 আনা বাবু। সন্তোষের পকেটে 1 টাকাই ছিল। পুরো পকেট হাতড়ে আর কোনো টাকা পেল না। লোকটি বলল,
কোনো ব্যাপার না, এখন 1 টাকাই দিন, পরে না হয় 8 আনা দিয়ে যাবেন। 8 আনা না দিলেও আমি ঠিক চালিয়ে নেব। এই বলে লোকটি একটা হাসি দেয়। আধো অন্ধকারে লোকটির সাদা দাঁতগুলো দেখা যাচ্ছিল, যা দেখে সন্তোষ একটু ভয় পেয়ে যায়। আমতা আমতা করে বলল, মানে? ভয় পাচ্ছেন নাকি বাবু? না না, ভয় কেন পাবো? ভয় ভয় পাবো কেন? হ্যাঁ হ্যাঁ, ভয় পাবেন কেন? আমিও মানুষ, আপনিও মানুষ। মানুষ মানুষকে ভয় পায় নাকি কখনো? আমি এখন আসছি। হ্যাঁ, আমার না দেরি হয়ে যাচ্ছে। এই নিন, 1 টাকাটা রাখুন, আবার না হয় দেখা হলে 8 আনাটা মিটিয়ে দেবো। এই বলে লোকটির হাতে 1 টাকা দিয়ে সন্তোষ ঝুপড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলো। লোকটি পেছন থেকে ডেকে বলল, সাবধানে যাবেন বাবু, ওইদিকে রাস্তাটা তেমন ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানেই বাড়ি যাব, আপনাকে চিন্তা করতে হবে না কাকা। আমি সাবধানে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন বাবু, অন্ধকারে কেউ ডাক দিলে ভুলেও পেছনে ফিরে তাকাবেন নে। এবার সন্তোষ একটু ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। বেশ কিছুটা পথ আসার পর মনে হলো তার পেছনে কে যেন আসছে। পায়ের শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছে সে। তার অনেকটা কাছে চলে এসেছে সেই শব্দ, কিন্তু এটা কার পায়ের শব্দ? পেছনে ফিরতেও ভয় হচ্ছে তার, কিন্তু কৌতূহল খুব ভয়ানক অনুভূতি। কৌতূহলবশত সে ভুলে গেল সেই বৃদ্ধ লোকটির কথা। হঠাৎই পেছনে ফিরে দেখলো সন্তোষ, কিন্তু কই, পেছনে তো কেউ নেই। এই ভেবে আবারও হাঁটা ধরল সে। কিছুটা যাওয়ার পর আবারও পেছনে একজোড়া পায়ের শব্দ শুনতে পেল সে। এবার আর বেশি না ভেবে পেছনে ফিরে তাকালো, কিন্তু না, কেউ নেই। আছে শুধু ঘুটঘুটে অন্ধকার। এদিক সেদিক ভালো করে দেখে নিয়ে সামনে ফিরতেই তার বুকটা ধরাস করে উঠল। তার মুখের সামনে হেরিকেন নিয়ে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ লোকটি। লোকটিকে দেখে খুব অবাক হলো সন্তোষ। জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? আমি তো রোজ এই পথেই বাড়ি ফিরি বাবু, আপনি তো দেখছি এখনো বোঝাতে পারেননি। হ্যাঁ, এত অন্ধকার তো কিছুই দেখা যাচ্ছে না ঠিক করে, তাই হয়তো দেরি হয়ে গিয়েছে। লোকটি বলল, আপনি তো এখনো সেই আমার ছবির কাছেই। লোকটি হারিকেন জাগিয়ে দেখালো। ওই দেখুন আমার ছবি। এটা দেখার পর সন্তোষ যেন রীতিমতো পিলে চমকে উঠল। তার সারা শরীর বেয়ে ঘাম ঝরতে লাগলো। এই কি করে সম্ভব? এতটা পথ হাঁটার পরও কিভাবে এখনো সেই ঝুঁকিটা দেখা যাচ্ছে? তাহলে এতক্ষণ সে কোথায় হাঁটলো? হঠাৎ লোকটি বলল, আচ্ছা বেশ বেশ, চলুন একসাথে যাওয়া যাক তাহলে। রাত প্রায় 2টো। এতক্ষণে সন্তোষ বাড়ি ফিরেছে। দরজায় টোকা দেয়া মাত্র মা দরজা খুলে দিলেন। খোকা, তুই এসেছিস? আমার তো চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম। হায় হায় বাবা, তাড়াতাড়ি ভেতরে আয়। সন্তোষ মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কিন্তু কিছুই বলল না। ঘরে ঢুকে জামা বদলে খেতে এলো সন্তোষ, কিন্তু কিছুই খাচ্ছে না। শুভ্রা তার পাশে দাঁড়িয়ে আছে। স্বামীকে কেমন যেন অন্যমনস্ক মনে হচ্ছে তার। সে বলল, কি গো, তোমার কিছু হয়েছে নাকি? শরীর ঠিক আছে তো? তুমি খাওয়া দাওয়া করছো না কেন? কেমন যেন একটি অন্যরকম দৃষ্টিতে সন্তোষ শুভ্রার দিকে তাকালো। তারপর বলল, আমার আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। খিদে নেই বললে হলো? কি না কি খেয়েছিস বাইরে, খেয়ে নে বাবা, খেয়ে নে। বিরক্ত করো না তো, খিদে নেই মানে নেই, হয়েছে? রাগ করে কথাগুলো বলে চলে গেল সন্তোষ। খোকার কিছু একটা হয়েছে বুঝলে বৌমা, না হলে তো খোকা এমনটা করে না। সকালে বাবার কোলে এসে বসেছে ভোলা।
কাল রাতে তুমি বাড়ি ফিরলে না কেন বাবা? আমি আমি তোমার পথ চেয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। সন্তোষ ঠান্ডা স্থির চোখে ছেলের দিকে তাকালো। চোখগুলো জ্বলে উঠল। তারপর মুহূর্তেই ভোলার ঘাড়ে একটা মরণ কাপড় বসিয়ে দিল সে। শুভ্রা গিয়েছিল পুকুর পাড়ে। ছেলের চিৎকার শুনে এসে লাশ দেখে একটা চিৎকার দিয়ে বলে উঠল, মাগো, ভোলা ভোলা! শুভ্রার চিৎকার শুনে তার শাশুড়ি দৌড়ে এলো। বৌমা, ও বৌমা, কি হলো? অমন চিৎকার করলে কেন? হঠাৎ করে বৌমার পাশে একমাত্র নাতির আধ খাওয়া লাশ থেকে আটকে উঠল সে। আমার এ কি সর্বনাশ হলো গো! এ কি সর্বনাশ হলো! কার নজর পড়লো আমার এই সোনার সংসারে? আমার সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। তার কান্না শুনে আশেপাশের লোকজন দৌড়ে এলো। এমন দৃশ্য গ্রামের কেউ কখনো দেখেনি। লোকজনের মধ্য থেকে একজন বলল, কাল জঙ্গল থেকে এমনই একটা আধ খাওয়া লাশ উদ্ধার করা হয়েছে, আর আজই এমন একটা ঘটনা। সবাই এ কথা শুনে আটকে উঠল। সবার মনে অজানা একটি ভয় বিরাজ করতে লাগলো। শুভ্রার মুখে কোনো কথা নেই, এক দৃষ্টিতে ছেলের লাশের দিকে তাকিয়ে আছে। দূর থেকে রবি দৌড়ে এসে হাঁপাতে লাগলো। একজন বলল, কিরে রবি, এমন হাঁপাচ্ছিস কেন? জঙ্গলে আজও একটি লাশ পাওয়া গেছে। কি বলিস রবি? কার দেহ চেনা গেছে? না, চেনা যায়নি, তবে তার পাশে একটা ব্যাগ পাওয়া গেছে, তাতে কিছু জামা কাপড় আর ঔষধ ছিল। শুভ্রা এবার বলে উঠল, ওটা আর কেউ নয়, ওই আমার ভোলার বাপ। তুমি এসব কি বলছো শুভ্রা? ছেলের শোকে মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা খারাপ হয়নি মা, মাথা খারাপ হয়নি। ও যে নিজের ছেলেকেই নিজে ছিঁড়ে খেয়েছে মা। আমি এখন কি নিয়ে বাঁচবো বলো মা, কি নিয়ে বাঁচবো? এই ঘটনার পর শুভ্রা পাগল হয়ে যায়। দুদিন পর গ্রামের দক্ষিণের নিমায়ে রাত খাওয়া লাশ পাওয়া যায় জঙ্গল থেকে। গ্রামবাসী আতঙ্কিত হয়ে একজন সাধুকে নিয়ে আসে। কি বলছো কি তোমরা? আবারও একজন গেল? আমি তো প্রথম দুজনের কথা শুনে ব্যাপারটা গুরুত্বই দিই। সব ঘটনা গ্রামবাসীদের মুখে শুনে উত্তেজিত হয়ে উঠলেন বৃদ্ধ সাধু। কিছুক্ষণ ভেবে বললেন, এই যে তোমরা এলে, তোমাদের একটা কথা বলার আছে। সাধু বাবা, এই ঘটনার পেছনে কি কোনো কারণ আছে? কারণ তো একটা আছেই। এই জগতে যা ঘটে তার পেছনে কোনো না কোনো কারণ তো থাকেই। কারণ ছাড়া কোনো কর্মই সম্পাদিত হয় না। আসল কথায় আসি, হুলো বা কানা হুলোর কথা শুনেছ? এরা কোনো সাধারণ ভূত নয়, এরা এক একটা ভয়ঙ্কর প্রেত। এরা কোনো জঙ্গলের পথে এসে পথ হারিয়ে যায় এবং সেখানেই মারা পড়ে। তাই যে জায়গায় তারা মারা গিয়েছে সেই জায়গার আশেপাশেই তারা থাকে। এদের শেষকৃত্য সম্পন্ন হয়নি, আর শেষকৃত্য সম্পন্ন না হলে কোনো আত্মা শান্তি পায় না। এরা বিভিন্ন রূপ ধারণ করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা মরার আগে যে পেশায় ছিল পথ চলতে সেই পেশার মানুষকে দেখা দেয়। গ্রামের এই অঘটনের পেছনে এই প্রেতাত্মাগুলোরই হাত রয়েছে। এই প্রেতকে আটকানোর কি কোনো উপায় নেই সাধু বাবা? একটা উপায় আছে, তাতে করে এই প্রেতকে আটকানো সম্ভব, কিন্তু সেই উপায় বড় জটিল। এতে প্রাণ সংশয়ের ভয় রয়েছে। কেউ এই কাজ করতে এগিয়ে আসবে? উপস্থিত সকলের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। হঠাৎ রবি বলল, আমি রাজি, আমি পারবো। আমাকে কি করতে হবে বলুন? তুই ভেবে বলছিস তো কথাটা? তোমরা থামো তো। এতগুলো মানুষের মধ্যেও যখন এগিয়ে এসেছে তো ওকে যেতে দাও।
কাউকে না কাউকে তো এই কাজটা করতে হবে, না হয় এই প্রেতের দল পুরো গ্রামটাকে উজাড় করে দেবে। তারপর গ্রামের সবাই চলে গেল, কিন্তু রবির সাথে 5 জন যুবক থেকে গেল। সাধু সবার হাতে একটা লাল রঙের সুতো বেঁধে দিয়ে বললেন, শোনো, তোমরা ভয় পেও না, তোমাদের কিচ্ছু হবে না। তোমরা আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়বে, তবে আসল কাজটা কিন্তু করতে হবে বাবা। এই নাও ধরো, কালো সর্ষের বীজগুলো একসঙ্গে রাখো। এগুলো জঙ্গলের মধ্যে ছড়াতে ছড়াতে যাবে। সর্ষে বীজ ওদের আকৃষ্ট করতে বাধ্য করবে। যাই ঘটুক না কেন, ভুল করেও কেউ পেছনের দিকে তাকাবে না। পেছনে ফিরে তাকালেই কিন্তু বিপদ, মনে রেখো তোমরা। এবার তোমরা বেরিয়ে পড়ো। ওরা 6 জন জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জঙ্গলে এসে ওরা 6 জন আলাদা আলাদাভাবে ছড়িয়ে পড়ল। রবি সর্ষের বীজ ছড়াতে ছড়াতে এগিয়ে গেল জঙ্গলের ভেতর। যতই ভেতরে যাচ্ছে অন্ধকার আরো গাঢ় হচ্ছে। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পেছন পেছন হাঁটছে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। পেছনে ঘুরে তাকাতে যাবে, এমন সময় তার সাধু বাবার কথা মনে পড়ল। চারপাশে শো শো করে বাতাস বইছে। হঠাৎ কেউ যেন রবির নাম ধরে ডাকছে, রবি শোন, রবি দাঁড়া, রবি, রবি আমাদের ফেলে যাস না, যাস না রবি, আমাদের বাঁচা। রবির মনে হচ্ছে ওর পেছনে কোনো একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাচ্ছে, কিন্তু না, ও কিছুতেই পেছনে ফিরবে না। হাঁটতে হাঁটতে রবি একটা শুকনো ডোবার কাছে এসে পৌঁছলো। আরো কেউ একজন এসে ওর ঠিক পেছনে দাঁড়িয়েছে। এদিকে সর্ষের বীজ ছড়াতে ছড়াতে 1 পা 2 পা করে ধীরে ধীরে রবি নামতে থাকে সেই মরা ডোবায়। রবির পিছু পিছু আসা সেই 5 জোড়াও নামতে থাকে রবির সাথে। শীতের মধ্যেও রবির কপাল বেয়ে ঘাম ঝরছে। রবি বাকি সর্ষের বীজগুলো ছড়িয়ে দিল চারপাশে। বন্দী ও তৃপ্ত আত্মাগুলো চিৎকার দিয়ে উঠল সেই পৈশাচিক গর্জনে যে কারো হাড় হিম হয়ে যাবে। কিন্তু রবি ভয় পেল না। পকেট থেকে একটা দিয়াশলাই বের করে আগুন জ্বালিয়ে ছুড়ে মারলো সেই ডুবায়। আত্মাগুলো বিভৎস চিৎকার দিয়ে উঠল। ধাও ধাও করে আগুন জ্বলতে থাকে, সেই সাথে আত্মাগুলো চিৎকার করতে থাকে। চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল আত্মাগুলো।